জাহেদের কথা শুনে স্তম্ভিত হয়ে যায় যারা। মিম আর ফিহাও এই ছেলে কাকে কি বলে ডাকছে? এই ছেলের চোখে সমস্যা আছে বলে মনে হচ্ছে ফিহার। ফিহা জাহেদের পায়ে জোরে লাথি মারে একটা। পায়ে লাথি লাগায় ফিহার দিকে তাকায় জাহেদ। ফিহা কেমন করে তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কি কিছু ভুল বলে নাকি? নিজ সন্তানের বয়সী ছেলের মুখ থেকে আপু ডাক শুনে লজ্জায় পড়ে যায় মার্জিয়া বেগম। 48 বছর চলে ওনার। 3 সন্তানের মা তিনি। এখন যদি তার শরীরে বয়সের ছাপ না বোঝা যায় তাহলে তিনি কি করবেন? নিজের মাকে লজ্জায় পড়তে দেখে চট জ্বলতেই জারা বলে। আম্মু তেমন কিছু হয়নি আমার। জারার মুখ থেকে আম্মু ডাক শুনে চোয়াল ঝুলে যায় জাহেদের। এত ইয়াং জারার আম্মু। অবাক হচ্ছে বেশ, আবার সন্দেহ হচ্ছে। হিসাবে তালগোল পাখি যাচ্ছে তার। জাহেদ মুখ এমন বাংলা পাঁচের মতো হতে দেখে রোহান তার কানে কানে বলে, বলি বাল পানামি যা যা আর কি, নিজেও লজ্জায় পেলি, সাথে আর একজনকেও লজ্জায় ফেলাই দিলি গাধা। কিছু না হলে ফিহা তোকে এইভাবে ধরে আছে কেন? এই ফিহা বল, কি হয়েছে জারার? কি বলবে এখন তারা? কি জবাব দিবে মার্জিয়া বেগমকে? এখন যদি বলে তার মেয়ে কি জন্য এই অবস্থা, তাহলে তাদের আজ এক চোট মারি খেতে হবে। মার্জিয়া বেগম তাদের নিজের মেয়ের মতো আদর করেন, কিন্তু শাসন করার সময়ও কম শাসন করেন না তিনি। মিম আর ফিহাকে ভয় পেতে দেখে জিনিয়া এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম আন্টি। আমরা এই গ্রামে নতুন, বড় ভাইয়ার কাজের সূত্রে এই গ্রামে আসা। বড় মাঠের ওই একতলা বাড়িটায় আমরা থাকছি এখন। যারা ওই বড় মাঠ দিয়ে আসার সময় জ্ঞান হারায়, রোদের তাপে হয়তো মাথাটা ঘুরে গেছে, তেমন কিছু হয়নি, তাই আমরা ওকে নিয়ে এসেছি। জিনিয়ার কথা শুনে মার্জিয়া বেগম ফিহা আর মিমের দিকে তাকিয়ে বলেন, তোরা দুইটাই জারাকে নিয়ে ওর রুমে যা, ফ্রেশ হয়ে নে। আমি তোদের বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছি তোরা আজ এখানে থাকবি। তারপর জিনিয়াদের দিকে তাকিয়ে বললেন, তোমরাও এসো বাবারা, ভেতরে এসো। এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি বলে কিছু মনে করো না। মেয়ের এই অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এসো তোমরা, ভেতরে এসে বসো। আরমান যখন জারাকে কথাগুলো বলে তখন ফোনের ওপারে থাকা আরিফ খান কথাগুলো অস্পষ্ট শুনলেও ইজ্জত শব্দটা ভালো করে শুনেছেন। ছেলেকে কথা বলতে না দেখে হ্যালো হ্যালো করতে থাকেন তিনি। তার ছেলে কিসের ইজ্জতের কথা বলছে? মোবাইলটা কান থেকে নামিয়ে একবার দেখে নেয় লাইন কেটে গেছে কিনা। আরমান এখনো লাইনে আছে, তাই আবারও মোবাইলটা কানে ধরে হ্যালো বলতে যাবেন তখনই আরমান বলে, হ্যালো আব্বু, লাইনে আছো তুমি? হ্যাঁ আছি। তুমি কিসের ইজ্জত আর হাফ ইঞ্চির কথা বলছো আরমান? এই রে আব্বু, সব শুনে ফেললো না তো আবার? এখন কি হবে? আব্বু ঠিক কতটুকু শুনেছে আল্লাহ মালুম। মনে মনে এই কথাগুলো ভেবে দুদুমুদু করে বলে, কই কিসের ইজ্জতের কথা বলছো তুমি আব্বু? আমি কেন ইজ্জত হাফ ইঞ্চি হাবিজাবি কথা বলতে যাব? তুমি হয়তো ভালো শুনেছ। ছেলের কথা শুনে আরিফ খান মনে করেন হয়তো তিনি ভুলই শুনেছেন। তার ছেলে কেন এসব বলতে যাবে ভাব না রেখে আরিফ খান বললেন, আচ্ছা এসব বাদ দাও এখন। ওইদিকে কাজ কবে থেকে শুরু করবে? আমাদের হাতে কিন্তু সময় নেই বেশি, মনে আছে তো? কারণ ইন্ডাস্ট্রিজ নতুন ব্রাঞ্চ ওপেনিংয়ের পর কিন্তু আমাদের অনেকগুলো প্রজেক্ট হাতে আসবে। যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দাও, বেশি দেরি করো না। বুঝতে পেরেছি। এই সপ্তাহে কাজ শুরু করে দিব ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ারদের সাথে কথা হয়েছে আমার, তারা কাল পরশু এসে জমি দেখে নকশা তৈরি করবে, তারপর কাজ শুরু করে দিব। চিন্তা করো না তুমি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করবো না আমি। আচ্ছা, আর একটা কথা বলার ছিল তোমায়। জি বলো। রাশেদ তোমায় ফোন করেছে, তুমি নাকি ওর কল রিসিভ করছো না? ওর তো এদিকের কাজ সব কমপ্লিট। আমি রাশেদকে বললো ইসলামপুর গ্রামে চলে যেতে। না, তোমায় বলতে হবে না, আমি ফোন করে কথা বলে নিব ওর সাথে। আচ্ছা, বাড়ির সবাই কেমন আছে? আম্মুর শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার আম্মুও ঠিক আছে, চিন্তা করো না এদিকটা নিয়ে তুমি। এদিকে সব কিছু আমি আর তোমার ছোট আব্বু সামলে নেব। তুমি তোমার ভাই বোনদের দেখে রেখো, শুধু তাহলেই হবে। রাখছি এখন, ভালো থেকো, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। বলে আরমান কলটা কেটে দিল। বালিশের পাশে মোবাইলটা রেখে দেয়। একটা সিগারেট জ্বালিয়ে রুম থেকে বারান্দায় এসে ধোঁয়া উড়াতে থাকে আরমান। মাথায় শুধু তার হাফ ইঞ্চি মেয়ে ঘুরপাক খাচ্ছে। ফোন নাম্বার আছে, ফোন দিবে না কি দিবে, এই নিয়ে দোটানায় পড়ে আছে সে। মাত্রই না গেল, এখন ফোন দিলে কেমন দেখায়। রাতে একবার ফোন দিবে ভেবে এখন আর ফোন করে না আরমান। সময় সন্ধ্যা 6টা। মার্জিয়া বেগম রোহানদের যেতে দেয়নি। তারা চলে যাবে শুনে জোর করে রেখে দিয়েছেন তিনি। একবার ডিনার করিয়ে তারপর যেতে দিবে ওদের। তাদের ড্রয়িং রুমে বসিয়ে চলে আসেন তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে। যারা, মিম, ফিহা এখনও ফ্রেশ হয়ে তারা ড্রয়িং রুমে আসেনি। মার্জিয়া বেগম একা হাতে সব সামলাচ্ছেন। এখন যেহেতু সন্ধ্যা, তাই বাড়ি কোনো খাবার রান্না করেননি। ঘরের কিছু শুকনো খাবার আর কিছু টুকটাক রান্না করেছেন। ড্রয়িং রুমের টেবিলে এই সবগুলো খাবার এক এক করে সাজিয়ে রাখেন মার্জিয়া বেগম। ঝিনুক পিঠা, নকশি পিঠা, কাটা পিঠা, নারকেলের নাড়ু এগুলো তৈরি করে ছিল আগেই থেকে। সবজি, পাকোড়া, সিঙ্গাড়া আর চা তিনি নিজেই বানিয়ে নেন। মেহমানদের তো আর আপ্যায়ন কম জিনিস দিয়ে করা যায় না, এটা কেমন দৃষ্টিকটু দেখায়। নিজেদের সামনে এত এত খাবার দেখে হা হয়ে তাকিয়ে থাকে চারজনে। এখানে কিছু খাবার চিনতে পারলেও পিঠার আইটেমগুলো চিনতে পারছে না তারা চারজন। আগে দেখেছে বলেও মনে হচ্ছে না। মার্জিয়া বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রোহান বলে, আন্টি, এত সব খাবারের আইটেমগুলো আমাদের জন্য? হ্যাঁ বাবা, এগুলো সব তোমাদের জন্য। এবার জাহেদও প্রশ্ন ছুড়ে দিল মার্জিয়া বেগমের দিকে। আচ্ছা আন্টি, সবকিছু তো চিনলাম, কিন্তু ওই যে ফুলের মতো দেখতে, এগুলো কি? জাহেদের প্রশ্ন শুনে তাকালেন জিনিসটার দিকে মার্জিয়া বেগম। পিঠার কথা বলছে জাহেদ, বুঝতে পেরে তিনি বললেন, এগুলো নকশি পিঠা বাবা, ঘরে তৈরি করা ছিল, শুধু একটু গুড় দিয়ে এনেছি। ও আচ্ছা, আগে কখনো দেখিনি তো, তাই আর কি। মুচকি হাসি দিয়ে বললেন মার্জিয়া বেগম। তাদের খেতে বলে আবারও রান্নাঘরে চলে যায় রাতের খাবারের ব্যবস্থা করতে মার্জিয়া বেগম। রোহান আর জাহেদের মা মাত্রই চা হাতে নিয়ে মুখের সামনে ধরে কাপে মুখ ডোবায় খাওয়ার জন্য। এমন সময় কেউ একজন গান গাইতে গাইতে বাড়িতে প্রবেশ করে। গান দুজনেই একসাথেই বিষম খেয়ে জিভ পুড়িয়ে ফেলে। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেডিং মারে আমায় চেনে না। ও টুনির মা, তুমি টুনিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারে টুনি ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে দেখা আমার পরাণ জুড়াইব। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেডিং মারে আমায় চেনে না। মাত্রই প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে আসে জোহান। গান গাইতে গাইতে বাড়ির ভিতরে যে মেহমান আছে তা সে বুঝতে পারেনি। আর বুঝতে পারলে তো কিছু যায় আসে না এতে। বাড়িতে এসে দেখে চারজন অচেনা মানুষ বসে আছে। চারজনেরই দিকে ফিকুচকে তাকায় জোহান। চোখ যায় তা জিনিয়ার দিকে। খুব সুন্দর মেয়েটা, তার সাথে খুব মানাবে, দারুণ লাগবে তাদের একসাথে। জিনিয়াকে দেখে খুশিতে লাড্ডু ফুটছে মনে জোহানের। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রেখে দৌড়ে চলে আসে জিনিয়ার কাছে। হু আর ইউ, এটি গার্ল? জিনিয়া জোহানের দিকে তাকিয়ে বলে, আই এম জিনিয়া খান অ্যান্ড ইউ? জোহান, আমি তোমার পাশে বসতে পারি? জোহানের কথা শুনে রোহান লাফিয়ে উঠে বলে, এই ছেলে একদম ওর পাশে বসবে না। আর তোমার বাড়ি কোথায়? রোহানের এমন রিয়াক্ট করতে দেখে অবাক হয় জিনিয়া। আজব, মা বাচ্চা মানুষ বসতেই পারে, এতে এমন করার কি আছে। জোন অবাক হয় রোহানের এর কথা। তার বাড়ি বসে তাকেই বলে, বাড়ি কোথায়? আপনি কার বাড়িতে বসে আছেন আঙ্কেল? বলে জিনিয়ার পাশ ঘেঁষে বসে পড়ে জোহান। জোহানের কথা তবদা খেয়ে যায় রোহান। এই ছেলে তাকে আঙ্কেল বলছে, সে কি বুড়ো হয়ে গেছে? মাত্র 27 বছর চলছে। সেপ্টেম্বরের 2 তারিখে 28 বছরে পা রাখবে সে। তার মতন এত কচি একটা ছেলেকে এই 2 ইঞ্চির ছেলে আঙ্কেল বলছে। জোহানের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, এই ব্যাটারি আঙ্কেল বলছো কাকে তুমি? আর আমরা এই বাড়ির মেহমান, তুমি কে? জোহানও শার্টের কলার উঁচিয়ে বলে, আমি হলাম এই বাড়ির ছোট ছেলে। জোহানকে বোনের সাথে বসতে দেখে জেরিন
জাহেদের কাছ থেকে উঠে এসে বলল, তুমি আমার আপুর কাছ থেকে সরে বসো। সবাই তাকে এমন সরে বসতে বলেছে দেখে আরও ঘেঁষে বসে জিনিয়ার দিকে। জোহান এবার আবদারের সুরে জিনিয়াকে বলে, আমি যখন বড় হব তখন তোমায় বিয়ে করব আমি, কিউটি গার্ল। তোমার আর আমার অনেক মিল। এই দেখো, তোমার নাম জিনিয়া আর আমার নাম জুহান। এইটুকু ছেলের মুখে এমন কথা শুনে সবাই একদম হাঁ হয়ে যায়। তারা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে জোহানের দিকে। এই ছেলের বয়স কত, এখনই বিয়ের কথা বলছে। এই ছেলের কথা শুনে মনে হচ্ছে তাকে ফরমালিন দিয়ে পাকানো হয়েছে। রোহান এবার এগিয়ে এসে জোহানকে সরিয়ে জিনিয়ার পাশে বসে পড়ে। সে 1 বছর ধরে লাইন লাগিয়ে আছে তাকে বিয়ে করার জন্য, আর এই কালকে জন্ম হওয়া ছেলে এসে বলছে তাকে বিয়ে করবে। জোহানের দুবাহু ধরে রুহান বলে, এই কিউট 1 বছর ধরে বুকিং হয়ে আছে, তুমি আসতে লেট করে ফেলেছো বাবু। যাও এক্ষুনি গিয়ে ফিটার খাও। ওদের কথার মাঝে এসে হাজির হয় ফিহারা। যারা দেখে জোহান চলে এসেছে, কখন এসেছে কে জানে। কথা বলে মাথা খারাপ করে দিল না তো আবার সবার জোহানের দিকে তাকিয়ে বলে, কি মির্জাফর, কখন এসছিস তুই? যারা তুমি ওকে মির্জাফর বলে ডাকো। জিজ্ঞেস করলো রুহান। ডাকি, ওর কাজই মির্জাফরের মতো, তাই ও কি আপনাদের অনেক বিরক্ত করছে ভাইয়া? তাহলে কিছু মনে করবেন না, ও এরকমই, অনেক চঞ্চল আর একগুঁয়ে। একদম ঠিক কথা বলেছো তুমি। এই ব্যাটারি এসে মির্জাপুরের মতো আচরণ করছে আমার সাথে। রোহানের কথায় যারা জোহানের দিকে চোখ গরম করে তাকায়। বোনের এমন চোখ রাঙানো দেখে ভদ্র ছেলের মতো রুমে চলে আসে ব্যাগ নিয়ে। যারা টেবিলের দিকে তাকিয়ে দেখে তারা এখনো কিচ্ছু ধরেনি, সব একই ভাবে আছে। তাই যারা জিনিয়াকে বলে, হে কি আপু, তুমি তো কিছু খাওনি। ভাইয়া আপনারাও তো কিছু খাননি এখনো। এত উত্তেজিত হবেন না, আমার খাচ্ছি ধীরে ধীরে। মিম আর ফিহার দিকে তাকিয়ে বলল, তোরা থাক এখানে, আমি আম্মুর কাছে যাচ্ছি, তাদের কিছু লাগলে এগিয়ে দিস সব কিছু। বলে চলে যায় রান্নাঘরের দিকে যারা। কি দারুণ খেতে পিঠাগুলো, একেবারে তুলোর মতো নরম, মুখে দিলেই মমের মতো গলে যাচ্ছে। রোহান ভাইয়া, তাই না? আমি এমন মজার পিঠা কখনো খাইনি। আচ্ছা রোহান ভাইয়া, একটা কথা বলার ছিল তোমার সাথে। একটু তোমার কানটা আমার দিকে আনো তো। জাহেদ কথা শুনে রোহানও তার দিকে এগিয়ে দিয়ে বলে, বলো এবার। আচ্ছা রোহান ভাইয়া, আমি যদি এখান থেকে একটা পিঠে নিয়ে যাই পকেটে করে, তাহলে কি পাপ হবে আমার? জাহেদের কথা রোহানও তাল মিলিয়ে বলে, আবারও একই কথা, পাপ হবে। একটা নিলে বেশি পাপ হবে না, তুমি একটা নাও আমি একটা নিই। বোনের জামাই আর সম্বন্ধী মিলে পাপ ভাগ করে নিব, ঠিক আছে? জাহেদ যখন পিঠা পকেটে ভরে নিবে তখনই ফিহা দেখে ফেলে। তাই জোহানকে ডাক দিয়ে বলে, এই জোহান, একটা পলিথিন নেয় তো। ফিহার কথায় জাহেদের হাত কেঁপে ওঠে, যেন ও চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে তার এমন অবস্থা। সে তো চুরি করছিল তখন, কিন্তু হঠাৎ এই কটকটি পলিথিন আনতে বলছে কেন? একটু পর জোহান পলিথিন নিয়ে এসে ফিহার হাতে ধরিয়ে দিয়ে বলে, পলিথিন দিয়ে কি করবে আপু তুমি? আমি কিছু করব না, তোমার ওই ভাইয়া লাগবে পলিথিন। কেন? ভাইয়া পলিথিন দিয়ে কি করবে? তোমার ভাইয়া বিয়ে বাড়ি মনে করে খাবার চুরি করছিল, কিন্তু পলিথিন আনতে ভুলে গেছে। তোমার ভাইয়া বিয়ে বাড়ি মনে করে খাবার চুরি করছিল, কিন্তু পলিথিন আনতে ভুলে গেছে। শেষ, সব মান সম্মান শেষ তার আজকে। ভুল করে কে যে বলেছিল পিঠা পকেটে নেওয়ার জন্য। রোহান জাহেদকে ফেসে গেছে দেখে ভালো মানুষের মতো বসে আছে। তার থেকে ভালো ভদ্রলোক আর একটাও নেই এমন ভাব। ফিহার কথা মতো জোহান পলিথিন নিয়ে এসে জাহেদকে দিয়ে বলে, নাও ভাইয়া তোমার পলিথিন। লজ্জা এখন কচু গাছে গিয়ে গলায় দড়ি দিতে মন চাচ্ছে জাহেদের। শেষ পর্যন্ত এটা পিঠা চুরি করতে গিয়ে ধরা খেয়ে, এই জন্যই অভিজ্ঞতা না থাকলে চুরি করতে হয় না। এই রোহান ভাই তাকেও বাঁচানোর চেষ্টা করছে না, এমন একটা সিচুয়েশনে পড়তে হবে তা জাহেদ কল্পনাও করেনি। সব স্বার্থপর। আর এই হয়েছে একটা কটকটি মেয়ে। তুই দেখছিস ভালো কথা, চুপ করে থাক না।
তার মান সম্মান ডুবানোর জন্য তোর উঠে পড়ে লেগেছে। এখন কিছু বলতেও পারবে না, বলতে গেলে চোরের মায়ের আবার বড় গলা হয়ে যাবে। অসহায় ফেস নিয়ে একবার সবার দিকে তাকা জাহেদ। তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে সবাই, কিন্তু জেরিনের দিকে তাকে দেখে সে পিঠা খাওয়া খুব ব্যস্ত। তার ভাই যে এমন একটা পরিস্থিতি পড়েছে তার সেদিকে কোনো খেয়াল নেই। মনের সুখে পিঠে খাচ্ছে জেরিন, রাগ হচ্ছে এখন তার। তাই জেরিন পিঠাতে কামড় দিতে যাবে, এমন সময় জাহেদ তা কেড়ে নেয়। সব রাগ এখন জেরিনকে দেখাবে সে। জেরিন বিস্মিত চোখে তাকিয়ে আছে জাহেদের দিকে। সে কত আয়েশ করে খাচ্ছিল আর তার ভাই কেড়ে নিয়েছে। ভাইয়া, তুমি আমার পিঠে কেন নিলে? এমনিতেই তো তোর সামনের দুই দাঁত নেই, আবার পিঠে খাচ্ছিস, পরে সব দাঁত পড়ে যাবে। আমার দাঁত পড়বে না। পড়বে। পড়বে না। এই জাহিদ খান, ওর পিঠে নিচ্ছেন কেন? ওটাকে ফিরিয়ে দিন। নিজে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, এখন অন্যকে খেতে দিবেন না। এমন জোরে জোরে চোর চোর বলায় আরো লজ্জা পেল জাহেদ। জীবনও এমন লজ্জা পায়নি সে। ফিয়ার উচ্চ সুরে বলা শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে জারা আর মার্জিয়া বেগম। কি হয়েছে? কিসের চুর এর কথা বলছিস ফিহা? জাহেদ এবার ফিয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টি যেন বলে দিচ্ছে, আমাকে আর লজ্জায় ফেলো না। ফিয়ারও এখন জাহেদের এমন চাহনি দেখে মায়া হলো। কি সুন্দর বাচ্চাদের মতো করে তাকিয়ে আছে তার দিকে। সে যেন তার চাহনি দিয়ে বলছে, কিচ্ছু বলো না আমাকে, এবারের মতো বাঁচাও। কিছু না আন্টি, আমরা তো এমনি কথা বলছিলাম। কথা বলার সময় তো কত কথাই হয়, তাই না জাহিদ খান? জাহেদও সাথে সাথে বলে, হ্যাঁ, ওই আর কি, আবার তো এমনি কথা বলছিলাম আন্টি। ওহ তাই বলো, আমি তো কি না কি ভেবেছিলাম। আচ্ছা তোমরা গল্প করো, আমার রান্না করা প্রায় শেষ, একেবারে ডিনার করে তারপরে যাবে। জিনিয়া এবার তাড়া দিয়ে বলে, না না আন্টি, ডিনার করতে পারবো না এখন। বড় ভাইয়া একা আছে, চিন্তা করবে আমাদের জন্য। অন্য একদিন এসে ডিনার করো। ওর বড় ভাইয়া যেন ছোটখাটো, ওর বড় ভাইয়া যেন ছোট খোকা, একা একা থাকতে ভয় পাবে। আজ তো শয়তান একটা লোক। আমাকে কি নির্লজ্জ বলছে শয়তান লোকটা। আমাকে বখাটে ছেলেদের মতো বিরক্ত করছে, আবার উল্টোপাল্টা নাম ধরেও ডাকতে শয়তান লোকটা। আমি নাকি হাফ ইঞ্চি মেয়ে, মেরে নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করে লোকটার। যত সব শয়তান লোক। মনে মনে কথাগুলো ভাবে যারা। আন্টি যখন বলেছো তাহলে এই আন্টির আবদারটা রাখবে না তোমরা বাবা? মন খারাপ করে বলে মার্জিয়া বেগম। মার্জিয়া বেগমের এমন মাতৃতুল্য আবদার ফেলে দেওয়ার মতো না। কি সুন্দর করে বলছেন তিনি, আমার আবদারটা রাখবে না তোমরা বাবা। মার্জিয়া বেগমের এমন মন রক্ষা করতে রেহান বলে, আচ্ছা আন্টি, কিছু মনে করবেন না, আমরা সবাই ডিনার করেই যাব। মার্জিয়া বেগম এবার যেন মহা খুশি হলেন, আনন্দে আত্মহারা হয়ে বললেন, তোমরা বসে গল্প করো বাবা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি এক্ষুনি। বলে আবারও রান্না করে চলে যান। জাহেদ এবার ফিহার দিকে তাকায়। ফিহাও জাহেদের দিকে তাকিয়ে ছিল, তাই দুজনই চোখাচোখি হয়ে যায়। ফিহা তাকে থাকলো, জাহেদ লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি একটা হাসি দেয়। কটকটি মেয়ে তাকে আজ লজ্জায় পড়ার হাত থেকে বাঁচিয়েছে। কটকটি মেয়ে সব কটকট করলেও মনটা খুব ভালো। তা না হলে আজ তো সে লজ্জা বাড়িতে মিশে যেত। ফিহা বলে দিত সব। সবাই একসাথে আড্ডায় মেতে ওঠে, এমনভাবে আড্ডা দিচ্ছে যেন তাদের কতদিনের পরিচয়। সবাই ফ্রেন্ডলি আচরণ করছে, হাসাহাসি করছে, কিন্তু একজনের চোখ বারবার শুধু ফিহার দিকে চলে যাচ্ছে। জাহেদ ফিহার দিকে তাকিয়ে আছে দেখে ফিহা কেমন লজ্জা আর অস্থিরতায় কাজ করছে। সে তো ঠিকমতো মনোযোগ দিতেও পারছে না আড্ডা দিতে, তাই মিম আর যারার সাথে লেপটে বসে আছে। মাঝে মাঝে শুধু হ্যাঁ বলে সায় দিচ্ছে সবাই সবার কথায়। তাদের আড্ডার মাঝে রোহানের ফোন বেজে ওঠায়। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে দেখে আরমান ফোন করেছে। তাই সবার মাঝখান থেকে একটু সাইডে দাঁড়িয়ে কলটা রিসিভ করে রোহান। হ্যালো দোস্ত, বল। গম্ভীর কণ্ঠে আরমান বলে, কোথায় তোরা? কয়টা বাজে সে খেয়াল আছে তোদের? 8টা বাজে এখন, আর তোরা সেই 5টার দিকে গিয়েছিস। এতক্ষণ কি করছি গাধা দলেরা অচেনা জায়গায়? তাড়াতাড়ি ফিরবি আমার বোনদের নিয়ে, তোরা দুই গাধা। আরমানের কথা শুনে মনে হচ্ছে খুব চিন্তা করছে।
চিন্তা করাই স্বাভাবিক বিষয়। তারা তো এখানকার স্থানীয় না, এই গ্রামের কিছু চেনে না। যদি কোনো বিপদে পড়ে বড় ভাই হিসেবে চিন্তা করা স্বাভাবিক, কিন্তু রোহান আরমানের কথাকে পাত্তা না দিয়ে উল্টো আরমানকে খেপানোর জন্য বলে। তো শাশুর বাড়িতে জামাই আদর পাচ্ছি। রোহানের কথা ঠিক বোঝা গেল না, আরমান বুঝলো না, তাই আবারও জিজ্ঞেস করলো। মানে কি বলছিস বুঝতে পারছি না আমি। রোহানের কথা শুনে তার চিন্তা হওয়ার বদলে রাগ হচ্ছে। তারা এখনো মানজারাদের বাড়িতে, আবার বলছে তার হাফ ইঞ্চি তাদের জন্য রান্নাও করছে। রাগে তার হিড় হিড় করে বলে, মানে এই যে আমরা এখন তোর না হওয়া শ্বশুর বাড়িতে আছি, তোর শাশুড়ি তোর ডিনার না করিয়ে ছাড়বে না বলে দিয়েছে। তোর হাফ ইঞ্চি মেয়ে রান্না করছে, পুরোই জামাই আদর করছে তোর শাশুড়ি আমাদের। তুই মানজারের হাতে রান্না খাবি না, তোদের কাউকে খেতে হবে না, এক্ষুনি ফিরে আয় সবাই। আরমান সত্যি রেগে যাচ্ছে দেখে রোহান তাকে শান্ত করার জন্য বলল, দোস্ত রাগ করিস না প্লিজ, আমরা চলে আসতাম একটারও আগেই, কিন্তু আন্টি জোর করে বসিয়ে রেখেছে আমাদের, ডিনার করিয়ে তারপর ছাড়বে। সত্যি বলতে তো শাশুড়ি খুব ভালো মনের মানুষ। সব কথা বাদ দিয়ে আরমান আগে জিজ্ঞেস করে, মানজারা কি সত্যি রান্না করছে? সে তাকে বলেছে কি, আর আরমান তাকে জিজ্ঞেস করছে কি। জানি না ঠিক, দেখলাম আন্টির সাথে রান্না করেছিল এতক্ষণ। ও আচ্ছা, তাহলে সাবধানে আয় তোরা, বাই। আরমান কলটা কেটে দিবে এমন সময় কি মনে করে রোহান বলে, দোস্ত শোন, একটা কথা বলি তোকে। হুম, বলো। তুই আজকে আমাকে অনেক বড় একটা উপহার দিলি, সত্যি আমি আজকে অনেক খুশি। তুই জানিস আমার কতদিনের ইচ্ছে চাঁদ সুন্দরীর সাথে একসাথে হাত ধরে পায়ে পা মিলিয়ে হাঁটবো। যদিও হাত ধরা হয়নি, কিন্তু একসাথে হাঁটতে পেরেছি দুইজন পাশাপাশি ভাবে। মনটা তখন কি যে শান্তি লাগছিল, তোকে বলে বোঝাতে পারবো না। আমি সত্যি চাঁদ সুন্দরীকে অনেক ভালোবাসি দোস্ত। ওকে না পেলে এই জীবনের সব চাওয়া আমার কাছে বৃথা হয়ে থাকবে। রোহানের কথা শুনে আরমান গলা একটা ঝেড়ে বলে, বল, বড় ভাই হই আমি, ভুলে যাস না কিন্তু। জানি, আর এটাও জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড এবং ভাই দুটোই। আচ্ছা, আর একটা কথা বলি। বল। জীবনে অনেক মানুষ আসে যায়, কিন্তু যে কাঁধে চোখ রেখে নির্ভয়ে কান্না করা যায় সেই মানুষটা হচ্ছে বন্ধু। এমন এক সম্পর্ক যেখানে রক্তের বাঁধন নেই, কিন্তু আত্মার বন্ধন সবথেকে গভীর, যেমন তোর সাথে আমার সম্পর্কটা। রোহানের এমন হঠাৎ করে আবেগী হয়ে কথা বলাটা বিরক্তকর লাগছে আরমানের কাছে। মেয়ে মানুষের মতো করে আবেগ নিয়ে কথা বলছে, তাই আরমান বলে, শালা, তোর আবেগের কথা শোনার টাইম নাই আমার, রাখ শালা ফোন। বেডি মানুষের মতো আবেগময়ী হয়ে যাচ্ছিস, রাখ শালা ফোন। বলে নিজে ফোনটা কেটে দিল। রোহান কি বলল তা না শুনেই তার এমন সুন্দর আবেগী প্রশংসাকে শালা বলে বিদায় দিয়ে দিল। এই জন্যই কারো প্রশংসা করতে নেই। ডিনার করা শেষ রেহানদের, এখন তারা বিদায় নিয়ে চলে আসবে নিজেদের গন্তব্যে। আজকের দিনটা ভালোই কেটেছে। এখানে আসার পর জায়েদ অনেকবার চেষ্টা করেছে ফিয়ার সাথে কথা বলে তার ফোন নাম্বার নেওয়ার জন্য, কিন্তু ফিয়া জায়েদের সাথে কথা বলার কোনো প্রতিক্রিয়াই দেখালো না। এমনটা নয় যে সে জায়েদের সাথে কথা বলতে চায় না, কিন্তু ওর কেন জানি আজ লজ্জা করছে খুব জায়েদের সাথে কথা বলতে। রোহানও আজ 5 দিন পর তার চাঁদ সুন্দরীর সাথে টুকটাক কথা বলেছে। জিনার খুব ভালো লেগেছে রোহান তার সাথে কথা বলে, কিন্তু তা প্রকাশ করেনি। রোহানেরও ছোট ছোট কেয়ারগুলো যেন তার আরও তাকে ভালোবাসতে বাধ্য করছে, কিন্তু ওই যে অতীত ভালোবাসাকে আপন করতে দিচ্ছে না। সে কিভাবে ভালোবাসি বলবে রেহানকে? তার শরীরে তো কলঙ্ক লেগে আছে, যা তারা কেউ জানে না, শুধু সে আর তার মা ছাড়া। আচ্ছা আন্টি, আসছি তাহলে আজ। আবার অন্য একদিন এসে কিন্তু আপনাকে বিরক্ত করব আপনার হাতে রান্না খাওয়ার জন্য। এ কি বলছো বাবা? বিরক্ত করবে কেন? তোমাদের যখন ইচ্ছে হয় চলে আসবে এখানে, আমারও ভালো লাগবে। আচ্ছা তাহলে এখন আমরা আসি আন্টি। কিভাবে যেন আবার তাদের পিছু ডাকলেন মার্জিয়া বেগম। তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি।
বলে রান্নাঘরের দিকে চলে গেলেন মার্জিয়া বেগম। কিছু সময় পর হাতে করে একটা টিফিন ক্যারিয়ার আর বড় একটা থলে নিয়ে আসেন। বড় থলেটা জাহেদের হাতে দিয়ে বলেন, এইটাই পিঠে আরও আছে বাবা, আমি খেয়াল করেছি তখন তোমার এগুলো খুব ভালো লেগেছে, বেশি করে দিয়েছি, সবাই খেয়ে নিও কেমন। হাত বাড়িয়ে থলেটা নেয় জাহেদ। একদিকে ভালোও লাগছে, আবার কেমন লজ্জাও করছে তার। এখন মনে হচ্ছে তখন তেমনটা না করলে ভালো হতো। মার্জিয়া বেগম টিফিন ক্যারিয়ারটা জিনিয়াকে দিয়ে বলেন, এটাতে তোমার বড় ভাইয়ের জন্য খাবার আছে, নিয়ে যাও। সে তো আর আসেনি, তাই অল্প কিছু খাবার দিয়েছি। মায়ের এমন আধিক্যতা করতে দেখে মুখ পাকায় যারা। ওই শয়তান লোকটাকে কেন খাবার দিতে হবে তার মায়ের? ওই লোকটা যে তার মেয়েকে নির্লজ্জ বলেছে, সে কি তা জানে? জানলে হয়তো কখনোই এমন সুন্দর করে খাবার দিত না। জিনিয়া টিফিন ক্যারিয়ারটা নিয়ে বলে, ধন্যবাদ আন্টি, এখন তাহলে আমরা আসি। রাগি রাগি ভাব নিয়ে কথাটা বললেও আবার হেসে ওঠেন মার্জিয়া বেগম। জিনিয়া একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আচ্ছা, আর ধন্যবাদ দেব না আন্টি, এখন যাই। যারা তোমরা তিনজন কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসবে, কেমন? জিনিয়া ওদের তিনজনকে শুধু যাওয়ার কথা বলে মুখ ফুলিয়ে জোহান বলে, আমাকেই কেউ যাওয়ার কথা বললো না। জোহান অভিমান করেছে বুঝতে পেরে জিনিয়া জোহানের গাল টেনে বলে, ওরে আমার হিরো, তুমি রাগ করেছ? তুমিও যাবে তোমার আপুদের সঙ্গে, ঠিক আছে? জিনিয়া তাকে হিরো বলায় না পারে একটা লুঙ্গি ডান্সে দিতে। কি যে খুশি হয়েছে সে, তা তার চোখে মুখ দেখেই বোঝা যাচ্ছে। খুশিতে আত্মহারাই হয়ে জিনিয়ার কোমর জড়িয়ে ধরে জোহান বলে, হিরো এখন নিশ্চয়ই যাবে কিউটি গালের সাথে দেখা করতে। হিরো না ছাই, একেবারে ভিলেন হয়ে আমাদের মাঝে ঢুকে পড়েছে এই ব্যাটারি। আমি আজ পর্যন্ত ছুঁয়ে দেখলাম না, আর এই এসেই জড়িয়ে ধরেছে তার আমার চাঁদ সুন্দরীকে। মনে মনে কথাগুলো বলে জোহানের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করছে রোহান। আচ্ছা আপু, তোমরা সবাই কিন্তু আবার আসবে আমাদের বাড়িতে, লজ্জা পাবে না? এটা কিন্তু তোমার বোনের বাড়ি, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে। বলে বাড়ির বাইরে দিকে হাঁটা দেয় সবাই। যারা, মিম আর ফিহা তাদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। যাওয়ার আগে জাহেদ সুযোগ বুঝে ফিহার খাটি খাটি বলে, আসছি। আর ধন্যবাদ আমাকে লজ্জা পাবার হাত থেকে বাঁচানোর জন্য কটকটি। ফিহা কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিমদের সাথে। তার আজ জাহেদের দিকে তাকালি কেন জানি লজ্জা করছে। যারা আর মিম পুরো কথা শুনতে না পারলেও ধন্যবাদটা শুনেছে। কি ব্যাপার জানু? ধন্যবাদ ধন্যবাদ শোনাচ্ছে জিজ্ঞেস করে যারা। যার সাথে দেখা হলেই তোর সাথে ঝগড়া বেঁধে যায়, সে আজ তোকে ধন্যবাদ দিল? এখন বল, তোকে ধন্যবাদ কেন দিল ভাইয়া? জানতে চাইলো মিম। দুই বান্ধবীকে এমন গোয়েন্দার মতো জেরা করতে দেখে লজ্জায় আরো মিয়ে যায় যেন। ফিহা না চাইতো তার যেন লজ্জা আর বেরিয়ে যাচ্ছে আরো। যারার বাহুতে ছাপড় মেরে বলে, ধ্যাত, ভালো লাগে না। আমি কি করে জানবো ধন্যবাদ কেন দিল আমার ওই জাহিদ খান? এখন ভেতরে চল, তারপর তোর ক্লাস নেব আমরা। রোহান আর জিনিয়া পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। তাদের মাঝে চলছে গভীর নীরবতা। জাহেদ ট্রেনের হাত ধরে রোহানদের সামনে সামনে হাঁটছে। রোহান বারবার তার চাঁদ সুন্দরীকে আর চোখে দেখছে। ভালোবাসার মানুষকে লুকিয়ে দেখার মজাই আলাদা। ওই যে বলে না, তোকে আকার দেখালো কি কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। রোহান জিনিয়াকে লক্ষ্য করছে। সে টিফিন ক্যারিয়ারটা একবার এ হাত তো আরেকবার ও হাত একটানা অনেকটা সময় টিফিন ক্যারিয়ার বহন করায় হয়তো হাতে ব্যথা করছে তার। কষ্ট করবে তবুও মুখ ফুটে বলবে না এই মেয়ে। তাই রোহান নিজেই নীরবতা ভেঙে বলে, দাও ওইটা আমার কাছে। জিনিয়া হাঁটার তালে থাকায় রোহানদের কথা ভালো করে লক্ষ্য করেনি, শুধু বুঝতে পেরেছে রোহান তাকে কিছু বলেছে। তাই না বোঝার মতো করে বলল, কি কিছু বলছেন আপনি? ওইটা আমার হাতে দাও। না থাক, আমি পারবো নিতে। বেশি পাকামো করো না, দাও ওইটা আমার কাছে। জিনিয়া আর কথা না বাড়ি টিফিন ক্যারিয়ারটা রোহানকে দিয়ে দেয়। কিছু সময় পর তারা সবাই বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ভেতরে এসেই রোহান গলা ছেড়ে ডাক দেয় আরমানকে। আরমান, এই আরমান। রোহানের এমন গলা ছেড়ে ডাক শুনে আরমান বুঝতে পারে তারা চলে
এসেছে, কিন্তু এমন সারের মতো চেঁচানোর কি আছে? তারা যে রাষ্ট্র উদ্ধার করে এসে তার সিগন্যাল দিচ্ছে মনে হচ্ছে আরমানের কাছে। আরমান না খেয়েই শুয়েছিল এতক্ষণ। বেড থেকে উঠে চলে আসি রুমের বাইরে, সুকুচকে তাকে সবার দিকে। রোহান আর জাহিদের হাতে এগুলো কি জানার জন্য রোহানকে জিজ্ঞেস করে। এগুলো কি তোদের হাতে? যাওয়ার সময় তো খালি হাতে গেলি, এখন ভরা হাতে ফিরলি কিভাবে? রাস্তায় বসে আবার ভিক্ষে করিসনি তো তোরা দুইটা? ভিক্ষে করেই এনেছি তোর জন্য খাবার, নে ধর। টিফিন ক্যারিয়ারটা আরমানের দিকে এগিয়ে দিয়ে রোহান বলে। খাবার মানে? জাহিদ এবার কিছুটা ব্যঙ্গ করে বলে। হ্যাঁ, খাবার। আমাদের তো আর তোমার মতো না হওয়া শ্বশুর বাড়ি নেই যে খাবার দেবে। আরে ভাই, এগুলো তোর শাশুড়ি পাঠিয়েছে, মানে যারা রাম্মু। এই খাবারগুলো আমার জন্য পাঠিয়েছে, কিন্তু তিনি তো আমায় চিনেও না ঠিক করে। শুধু একবার শুনেছে আমাদের সাথে বড় ভাইও আছে, তুমি তো আমাদের সাথে যাওনি, তাই আন্টি তোমার জন্য খাবার পাঠিয়েছে। কি ভালো শাশুড়ি তোমার, জামাই না হওয়ার আগেই কেমন তোমার জামাই আদর করছে। জাহিদের কথা পাত্তা দিল না আরমান, রোহানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। রোহান আর জাহিদের মুখ থেকে বারবার শাশুড়ি ডাক শোনাটা বুঝতে পারল না জিনিয়া। এগুলো তো যারার আমও পাঠিয়েছে, তাহলে ওর শাশুড়ি বলছে কেন? মাথায় কিছু ঢুকছিল তার। বিষয়টা খোলাসা করে জানার জন্য জেরিনকে রুমে পাঠিয়ে দিয়ে জিনিয়া। রাতে অনেক হয়েছে, তাই যেন ঘুমিয়ে পড়ে। আচ্ছা, তোমরা বারবার শাশুড়ি বলছো কেন? এগুলো তো যারার আম্মু পাঠিয়েছে। জিনিয়ার প্রশ্নে জাহেদ বলে। হ্যাঁ, সেটা তো বলছি, যারা আম্মু তো শাশুড়ি হয় ভাইয়ার, আর যারা আমাদের ভাবি। বিস্মিত দৃষ্টিতে তাকায় জিনিয়া জাহেদের দিকে। এইসব কি বলছে তার ভাই? বড় ভাইয়া কবে যারাকে পছন্দ করে সে তো কিছুই জানে না এসব। যারা তাদের ভাবি হয়ে গেল আর সে জানতেই পারলো না। ছানা বড়া হয়ে যাওয়া চোখ নিয়ে জাহেদের দিকে তাকে জানতে চায়। যারা আমাদের ভাবি হলো কবে? আরো অনেক দিন আগে। তুই অনেক দেরি করে ফেলেছিস জানতে, টু লেট। জিনিয়া এবার আরমানকে উদ্দেশ্য করেই বলে। ভাইয়া, আমার কিন্তু যারাকে ভাবি হিসেবে বেশ পছন্দ হয়েছে। বোনের কথা কোনো প্রতি উত্তর করলো না আরমান, শুধু বিনিময় মুচকি একটা হাসি দেয়। রাত 11টা প্রায়। 3 বান্ধবী মিলে শুয়ে বসে গল্প করছে। গল্পের মেইন বিষয় হলো জাহেদ কেন ফিহাকে ধন্যবাদ দিল। এই নিয়ে ফিহার মাথা নষ্ট করে ফেলছে মিমার যারা। ফিহাও কোনো কথা বলে পেরে উঠছে না তাদের সাথে। ফিহা যদি কিছু বলেও ওইটাতেও চেপে ধরে ওকে পচাচ্ছে। তাদের কথোপকথনের মাঝে ফোন বেজে ওঠে। কার ফোন বাজে দেখার জন্য তিনজনই উঠে মোবাইল হাতে নেয়। দেখে যারা ফোন বাজছে। যারা ফোনের স্ক্রিনে তাকে হ্যাং হয়ে আছে। তাকে এত রাতে এই শয়তান লোকটা কেন ফোন করেছে? ফোন ধরছে না সে, শুধু তাকিয়ে আছে। যারা ফোন রিসিভ করছে না দেখে ফিহা যারাকে হালকা ধাক্কা দিয়ে বলে। এই জানু, কলটা রিসিভ কর, বারবার কেটে যাচ্ছে তো। জানো, তুই এমনভাবে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছিস কেন? কে কল করেছে তোকে? যারা তাদের দুজনের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে। ওই শয়তান লোকটা ফোন করেছে। কার কথা বলছিস তুই? কোন শয়তান লোক? ওই আরমান খান। মানে জিনিয়াপুর বড় ভাই? অবাক হয়ে মিম বলে। যারার কথায় ফিহা হঠাৎ করে উত্তেজিত হয়ে বলে। তাড়াতাড়ি কলটা রিসিভ কর জানু, দেখ কোনো বিপদ হলো না তো আবার ওতে। ফিহার এমন করে উত্তেজিত হয়ে যাওয়াটা বিরক্তকর মনে হলো মিমের কাছে। বিপদ হলে আরও আগেই ফোন দিত নিশ্চয়ই। তারা তো সেই 9টার দিকে বাড়ি চলে গেছে। তাই কপাল কুচকে ফিহার দিকে তাকিয়ে বলে। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ফিহা ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে। না, আমি কেন উত্তেজিত হব? যারা কলটা রিসিভ করে দেখ কি বলে ভাইয়া। কলটা বাঁচতে বাঁচতে কেটে গেল এবার। যারা যে হাঁপ ছেড়ে বাঁচলো। তার আর ওই শয়তান লোকটার সাথে কথা বলতে হবে না। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে আবারও ফোন বেজে উঠে। যারা মনে মনে ভাবে, উফ, আবার এই শয়তান লোকটা হঠাৎ কেন ফোন দিল? ধরবো না, কিন্তু যদি কোনো বিপদে পড়ে কল করে, চল ধরেই ফেলি, বাঁচা মরে আল্লাহর হাতে। কলটা রিসিভ করে যারা জড়ানো গলায় সালাম দেয়। হ্যালো, মানে হালাইকুম না হেলাইকুম সালাম। যার এমন সালাম দেওয়া শুনে আরমান হতবুদ্ধ
হয়ে যায়। আর এদিকে যারার সালাম দেওয়া শুনে পাশ থেকে মিম আর ফিহা হঠাৎ করে চমকে ওঠে। যারাকে এমনভাবে সালাম দিতে শুনে মিম আর ফিহা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ফিহা কোনো রকমে হাসিটা দমিয়ে রেখে বলে, জানো এই সালামটা কোন দেশ থেকে শিখে আসলি তুই? মিমও ফিহার সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ, ওর সালাম শুনে আমাদের এই অবস্থা, তাহলে ভাব আরমান ভাইয়ার কি অবস্থা হবে। কাছে নাড়িয়ে বলে, আমার মনে হয় এখন আরমান ভাইয়া আমাদের জানুর সালাম শুনে হতভম্ব হয়ে গেছে। ফিহা হাসতে হাসতে বলে, আসলে জানো ভুল সালাম শুনে আমাদেরই কেমন খিটমিট করছে। যারা কনফিউজড আর একটু লজ্জিত মুখে হাত দিয়ে গাল ছেঁকে ফেললো। তার গলা কাঁপতে লাগলো আর চোখ ছোট ছোট করে নিচে নামিয়ে নিল। আমি তো ভালো করেই সালাম দিতে চেয়েছিলাম, তাহলে এমন ভুল হলো কিভাবে? আল্লাহ, কি লজ্জা। যারা ভুল সালাম শুনে আরমান কথা বলতে যেন ভুলে গেছে। এই হাফ ইঞ্চি মেয়ে একে তো ভুল সালাম দিয়েছে, আবার কথাও বলছে না। বোবা হয়ে গেল না তো? আবার নীরবতা ভেঙে আরমান বলে, হ্যালো হ্যালো, শুনতে পারছো? হাফ ইঞ্চি মেয়ে। যারা মৃদু কঞ্চে বলে, জি জি, শুনতে পারছি। এই বিখ্যাত সালাম দেওয়া কার কাছ থেকে শিখে এসেছো তুমি? আরমানের প্রশ্ন শুনে হঠাৎ হাত দিয়ে মুখ ঢেকে নিল লজ্জায়। তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তার গাল লাল হয়ে গেল। একটু বিব্রত কঞ্চে বলল, কোথাও থেকে শিখিনি, ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। দুজনের মাঝে আবারও নীরবতা নেমে আসে। কেউ কোনো কথা বলছে না। কি বলবে, কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুজন। যারা কিছু বলার নেই, কারণ তার কথা বলার কোনো প্রকার কারণ নেই। কিন্তু আরমান তো কত কিছু বলবে ভেবে কল করেছিল, কিন্তু এখন মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তার। সে কিছু বলতেও পারছে না, আবার কলটা কেটে দিতেও পারছে না। আরমানকে কিছু বলতে না দেখে দুলুমুলু করে যারা নিজেই বলল, কিছু বলার জন্য কল করেছিলেন? যিনি আপু, ওরা সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হঠাৎ আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? কিন্তু খাবার পাঠানোর জন্য। আমি তো খাবার পাঠাইনি, আম্মু পাঠিয়েছে। ও আচ্ছা, তাহলে আমার ধন্যবাদ ফেরত দাও। এই ধন্যবাদ তোমার আম্মুর জন্য। আরে আজব, আমি কি বলেছি আমাকে আপনি ধন্যবাদ দিন? আপনি তো ইচ্ছে করেই আমাকে ধন্যবাদ দিয়েছেন। ধন্যবাদ দিয়েছি কারণ আমি মনে করেছি তুমি আমার জন্য খাবার পাঠিয়েছো, তাই। এখন খাবার যখন তুমি পাঠাওনি, তাহলে আমার ধন্যবাদ ফেরত দাও। আমি আপনার জন্য খাবার পাঠাতে যাব কেন? এটা শোনার পর আরমানের বুকটা হঠাৎ করে মুচড়ে দিয়ে উঠে। খারাপ লাগে মানজারা তার জন্য নিজে থেকে খাবার পাঠায়নি বলে, কিন্তু পরক্ষণে মনে পড়ে তাদের মাঝে তো তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে কোনো কারণে তার জন্য খাবার পাঠাবে সে। মনকে বোঝায় এখন হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু একদিন তো হবে। সুন্দর তুষ্টি মিষ্টির পবিত্র একটা সম্পর্ক হবে তাদের। সে তো তার হাফ ইঞ্চি মেয়েকে ভালোবাসে, একদিন তার হাফ ইঞ্চি মেয়েও তাকে খুব ভালোবাসবে। আরমান এবার কিছুটা নরম কণ্ঠে বলে, তাও ঠিক। তুমি কেন আমার জন্য খাবার পাঠাবে? আরমানের কণ্ঠ নরম হলেও কেমন যেন কাঁপা কাঁপা শোনালো। তার এহেন কথায় খারাপ লেগেছে লোকটার, কিন্তু এটা তো ঠিক। সে কেন খাবার পাঠাবে তার জন্য? নিজের বলা কথা এখন নিজেরই খারাপ লাগছে যারার, কিন্তু তার তো কিছু করার নেই এখানে। যা সত্যি তাই বলেছে সে। তাই কথা প্রসঙ্গ পাল্টাতে যারা বলে, আমি একটু ব্যস্ত আছি, আপনি কি আর কিছু বলতে চান? ব্যস্ততার কথা শুনে আরমানের কপালে ভাঁজ পড়ে। এত রাতে তার কিসের ব্যস্ততা থাকতে পারে? আবার সে কি তাহলে অন্য কাউকে পছন্দ করে? তার সাথে কথা বলবে বলে এখন তাকে ব্যস্ততা দেখাচ্ছে? মনে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আরমান, এত রাতে কিসের ব্যস্ততা তোমার? এখন কি বলবে সে? বাঁচার জন্য মিথ্যে বললে এখন আরও ফেসে গেছে। লোকটা তাকে এত জেরা করছে কেন, এটাই বুঝতে পারছে না যারা। শুকনো চোখ গেলে আবারও মিথ্যা বলার প্রস্তুতি নিচ্ছে। আমতা আমতা করে বলে, ওই পড়ছিলাম, তাই ব্যস্ত আছি। রাত 11টার সময় পড়াশোনা করার এমন তীব্র ইচ্ছে হয়েছে, সেটা সন্ধ্যায় কোথায় ছিল?
আবারও একটা শুকনো ঠোক গিলে এক মুহূর্তে সময় থেমে যায়। বুক ধরফর করছে, কিন্তু চোখ শুকিয়ে কাঠ। কিন্তু কি বলবে? হঠাৎ করে মাথায় আসে জিনিয়াদের কথা। কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে বলে, সন্ধ্যার সময় তো জিনিয়া আপুরা ছিল, তাই পড়তে পারিনি। তোমার এত পড়াশোনা করে কি হবে? আমি তো বলছি না আমার বউকে বিসিএস, পিএইচডি বা নভোচারী হতে হবে। আমার বউ শুধু আমাকে আর আমার বাচ্চাদের সামলাতে পারলেই হবে। আরমানের কথা শুনে যারা বোকা বনে গেল। সে তো তার কথা বলেছিল, তাহলে এই লোকটা তার বউয়ের কথা বলছে কেন? সে তার বউকে কতটুকু পড়াশোনা করাবে এটা তাকে বলার কি আছে? যারা কিছুটা রাগান্বিত ভঙ্গিতে বলে। আরমানও ঠাট্টার ও সন্দেহের ভঙ্গিতে বলে, আমি আমার কথা বলছি, আপনার বউয়ের কথা নয়। আরমানের কথা এবার সত্যি যারা মাথায় ঢুকলো না, বোকার মতো প্রশ্ন করে, আমি তো তাই বলছি, আমার বউকে এত পড়াশোনা করাবো না আমি। মানে? মানে হচ্ছে তোমার এত পড়াশোনা করতে হবে না, আমার বউয়ের এত না পড়লেও হবে। আরমানের কথা বুঝতে না পেরে আবারও বোকার মতো প্রশ্ন করে, মানে বুঝতে পারছি না আপনার কথা। দেখতে যেমন ছোট মোটো হাফ ইঞ্চি, ব্রেনটাও তেমন তার থেকে হাফ ইঞ্চি ছোট। মনে মনে কথাগুলো বলে যারাকে আরমান, আর রাত অনেক হয়েছে তাই কথা না বাড়িয়ে বলে, মানে কিছু না মাথা মোটা, কাল কলেজ ছুটির পর বটগাছ তলায় দাঁড়াবে। তোমার সাথে কথা আছে আমার। আর এখন বই খাতা রেখে ঘুমাও। গুড নাইট। বলে কলটা কেটে দিল আরমান, যারাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। ফিহা আর মিম এতটা সময় যারার দিকে একদিনে তাকিয়েছিল। কি সুন্দর করে তার বান্ধবী কথা বলছে, আবার মিথ্যা বলে ধরা পড়তে পড়তে বেঁচেছে। বান্ধবীর এমন অবস্থা দেখে মিম আর ফিহা হেসে আটখানা। ফিহা এবার যারা আর মিমকে ঠেস দিয়ে বলে, একটা ধন্যবাদ নিয়ে আমাকে নিয়ে কত মজা নিলি দুইজন, আর এখন গুড নাইট। কাল বটগাছ তলায় দাঁড়াবে, কথা আছে। এসব কি? যারাও লজ্জা পাচ্ছে, আবার রাগও লাগছে। হুট করে এসে তাকে লজ্জা ফেলে চলে গেল শয়তান লোকটা। যারা লজ্জা পেলেও তা প্রকাশ করলো না, মেকি রাগ দেখিয়ে বলে, সব কিছু না, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। আমাদের জানো কেমন অন্য সুরে গান গাইছে, কার কথা মেনে আমাদের ঘুমাতে বলছিস জানো? গুড নাইট, গুড নাইট। যারা এবার সত্যি অনেক লজ্জায় পড়ে যায়, না চাইতো মিমের কথায় উত্তর না দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শিপারে। কলেজ শেষ হতে এই তিন বান্ধবী মিম, যারা আর ফিহা প্রতিদিনের মতো গাড়ি নিয়ে নদীর কাছে পৌঁছলো। ওদের বাড়ি নদীর ওপারে, তাই নৌকায় পার হতে হয়। গরমের দুপুর, নদীর ঠান্ডা হাওয়া মন ভালো করে দেয়। নৌকা এখনো ঘাটে এসে পৌঁছায়নি। হঠাৎই ফিহার চোখে পড়লো এক পরিচিত মুখের দিকে। জাহেদ। আজকে যে তার জাহেদ খানের সাথে দেখা হয়ে যাবে তা কিছুটা অপ্রত্যাশিত। জাহেদ একটু দ্বিধা নিয়ে ফিহার দিকে এগিয়ে এলো। একটু কথা বলতে পারি তোমার সাথে আলাদা করে? জাহেদের কণ্ঠে ছিল একরকম সংযত আত্মবিশ্বাস। মিম আর যারা দুজনে ফিহার দিকে তাকালো প্রশ্নবোধক চোখে। ফিহার মুখে হালকা বিস্ময়, তবে সে হেসে মিম আর যারাকে বলল, তোরা একটু ওই পাশটায় দাঁড়াতো, আমি আসছি। মিম একটু খুশি, একটু কৌতূহলী। যারা কানে কানে বলল, কাল তাহলে কিছু হয়েছিল, বুঝলে কিছু জানো? আমারও তাই মনে হয়। আমরা কি করব এখন? ওরা কথা বলুক, আমরা তো আর ঠায় দাঁড়িয়ে থাকতে পারি না। চল অন্যদিকে গিয়ে দাঁড়াই। তাদের কাছে থেকে কিছুটা দূরে এসে দাঁড়ায় মিম আর যারাও হঠাৎ আরমানের কথা মনে পড়ে যায়। তাকে বলেছিল রাতে কলেজ ছুটির পর বটগাছ তলায় দাঁড়াতে, কিন্তু তার মন খচখচ করছে। শয়তান লোকটার সাথে দেখা করতে মন সায় দিচ্ছে না যারার। তারা ধীরে ধীরে কিছুটা দূরে গেল, আর কিন্তু ফিহা আর জাহেদকে এক চোখে খেয়াল রাখতো ভুললো না তারা দুজন। ওদিকে জাহেদ বলে, আমি জানি আমরা ঠিক চিনে উঠিনি একে অপরকে, কিন্তু তুমি আমার মনোযোগ কেড়ে নিয়েছো কটকটি। ফিহা একটু লাজুক, কিন্তু চমকে ওঠার অভিনয় করলো না। আপনি ঠিক কি বলতে চাচ্ছেন জাহিদ খান? জাহেদ হেসে বলল, বলতে চাইছি তোমার সাথে দুষ্টু মিষ্টি প্রেম করতে চাই কটকটি। জাহেদের এমন কথায় যেন সে আকাশ থেকে থাপাস করে পড়ুক। এই হাদারাম জাহেদ খান তাকে ডিরেক্ট প্রপোজ করে ফেলে।
কিন্তু পাত্তা দিল না ফিহা। রসিকতা করে বলল, দেখেন ভাইয়া, বিয়ে করার বয়সে প্রেমের প্রস্তাব দিয়ে লজ্জা দিবেন না। ফিহার মুখ থেকে ভাইয়া ডাক শুনে চোয়াল ঝুলে যায় জাহেদের। সে কি সুন্দর করে প্রপোজ করলো, তার এই কটকটিকে তার 12টায় বাজিয়ে দিল সে। হতে এসেছি ছাইয়া আর বানিয়ে দিলে ভাইয়া, সবই কপালের খেলা। ফিহা আর কিছু বলল না, জাহেদের কথাকে এক প্রকার পাত্তা না দিয়ে চলে আসে মিম আর যারা কাছে। ফিহা আসতেই তারা তাকে খোঁচানো শুরু করে এটা সেটা বলে। জি, কি জানু, কি কথা হলো? হ্যাঁ হ্যাঁ বল, যার সাথে কথা বলতে গেলে ঝগড়া বেঁধে যায় তোর। আর কাল রাতে কি এমন হলো আজ একেবারে পার্সোনালি ভাবে কথা বলতে চলে আসলো? ফিয়া লজ্জা পাচ্ছে তাদের কথায়, গা লাল হয়ে যায় তার। কি করে বলবে তাদের ওই জাহেদ খান তাকে প্রপোজ করেছে? তার তো লজ্জা করছে নাকি, তাই কথা ঘুরাতে বলে, এখন বাড়ি চল, রাতে ফোনে বলবো সবটা তোদের। কি রে, লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে? হ্যাঁ দেখ আবার কেমন কথা ঘোরাচ্ছে এই ছেমরি। এখন এই নিয়ে বিরক্ত করলে সত্যি আর বলবো না কিন্তু, চল এখন বাড়ি। কিছুটা রাগ ও লজ্জা মিশ্রিত কঞ্চে বলে ফিহা। আচ্ছা রাগ করিস না জায়েদ ভাইয়ার কটকটি। মিমের দিকে তাকে চোখ পাকিয়ে তাকায় ফিহা। আচ্ছা আচ্ছা চল, আর বলবো না এসব। যারা কিছু একটা ভাবে মিম আর ফিহাকে বলে, তোরা দুজন চলে যা, আমি আরো পরে যাব। মিম যারার কথায় অবাক হয়ে বলে, তুই আবার পরে কেন যাবি? এখানে কি কাজ আছে তোর? ফিহা এবার সুযোগ বুঝে যারার মজা উড়িয়ে বলে, আরে বুঝলি না তুই, গুড নাইট বলে বটগাছ তলায় দাঁড়াতে, তাই তো পড়ে যাবে। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। চল তাহলে আমরা চলে যাই এখান থেকে, আমাদের আর কোনো কাজ নেই ভাই। এই বলে চলে যায় সেখান থেকে মিম আর ফিহা। বটগাছটা বিশাল আর অনেক পুরনো, তার ডালে পাতায় গালের যত্ন, শিকড়ের গভীর ইতিহাস। এমনকি লোকমুখে শোনা যায় এই গাছের নিচে অনেক প্রেম শুরু হয়েছে, আবার অনেকে এখানে ভালোবাসা শেষ দেখেছে। আজ দুপুরে তীব্র রোদেও বটগাছটা যেন নিজের বিশাল ছায়া দিয়ে আশ্রয় দিয়েছে যারাকে। তার চোখে ক্লান্তি, তবু এক ধরনের শান্ত ধৈর্য। তার কোনো কেন যেন মন বলছে, যারা তুই একবার অপেক্ষা করে যা ওই লোকটার সাথে। সে চুপচাপ দাঁড়িয়ে বারবার মোবাইলের স্ক্রিনে তাকায়, সময় দেখে 2টা থেকে এখানে দাঁড়িয়ে আছে, এখন 3:39 বাজে। লোকটা তো বলেছিল তাকে কলেজ ছুটির পর বটগাছের নিচে দাঁড়ানোর জন্য, তাহলে এখনো আসছে না কেন? আরও কিছু সময় অপেক্ষা করে, মোবাইলের স্ক্রিনে সময় দেখে 4:10 বাজে। যারা একাই দাঁড়িয়ে আছে সেই পুরনো বটগাছটার নিচে। তার মন কত বারণ করলো, যারা তো দাঁড়ানোর দরকার নেই, লোকটার সাথে তোর তো কোনো সম্পর্ক নেই, কোন কারণে লোকটার সাথে লোকটার কথা মেনে তুই দাঁড়াবি? কে হয় লোকটা তোর? কিন্তু যারা মনকে শক্ত করে নিজেই বুঝে নেয়, হয়তো আমার অপেক্ষা করার প্রয়োজন। মনের কথা না শুনে অপেক্ষা করেছে আরমানের জন্য। ঘড়ি কাটা যেন আজ শুধু যারার জন্যই চলে। হয়তো এক সময় বিশ্বাস করেছিল আরমান আসবে, অবশ্যই আসবে। সে ব্যস্ত মানুষ, যদিও আসতে দেরি হবে। তাকে যখন বলেছে দাঁড়াতে, তাহলে আসবে। কিন্তু অনেকটা সময় পার হওয়ার পর যখন আরমান আসে না, তখন যারা বুকের ভিতর শব্দহীন একটা ধাক্কা লাগে। তখন বিশ্বাস নিজেই নিজের কাছে প্রশ্ন তোলে। হাওয়া বইছে ধীরে ধীরে, আর যারা নিজের ঠোঁটে ঠোঁট চেপে ধরে যাতে চোখের জল মুখে না নেমে আসে। সে চুপচাপ উঠে দাঁড়ায়, অপেক্ষা থেকে হাঁটা ধরে বাড়ির দিকে ফিরে আসার। আর হেঁটে যেতে যেতে ভাবে আরমানের বলা কথা, তোমার সাথে কথা আছে, অপেক্ষা করবে আমার জন্য। এই কথা আছে শব্দটা যারার মনে গেঁথে গিয়েছিল। হয়তো এইটুকু ভরসায় মানুষকে অনেকখানি নরম করে দেয়। আরমান না আসে যার অনেক কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে তা সে জানে না। আগে তো কখনো তার সাথে এমনটা হয়নি। চোখের কোণে অশ্রু এসে জমা হয়নি। যারার মনে মনে ভাবে, আমি তো আর ইচ্ছা করে অপেক্ষা করতে চাইনি, ওই শয়তান লোকটার কথা মতো এসেছিলাম আমি। আমাকে অপেক্ষায় রেখে ওই শয়তান লোকটা আসলো না, আর কখনো ওই লোকটার কথা শুনবো না আমি। কথাও বলবো না আর ওই শয়তান লোকটার সাথে, ফোনও ধরবো না।
যারার অজানা এক অভিমান জন্ম হলো আরমানের প্রতি। আবার ভাবে লোকটা কে যার সাথে সে অভিমান করবে? লোকটা তো তার কেউ হয় না, অভিমান করে লাভ কি তার? এমন হাজারটা ভাবনা মাথায় নিয়ে বাড়ি চলে আসে যারা। শরীর ক্লান্ত, মন ভালো না, সব মিলিয়ে মাথাটা চিনচিন ব্যথা করছে। এই ব্যথা দীর্ঘস্থায়ী হতে দেয়া যাবে না। একটা লম্বা গোসল দরকার ক্লান্তি দূর করার জন্য। তাই গোসল করার জন্য চলে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসে, কিন্তু আজ আর টিভি অন করলো না। মার্জিয়া বেগম লক্ষ্য করেছেন কলেজ থেকে আসার পর থেকে যারার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখ দুটো লাল, মুখে কোনো কথা নেই, চুপচাপ হয়ে আছে আজ। অন্যদিন তো এসে যা জোহানকে খোঁজ করে, তাহলে আজ কি হলো? বাড়িও ফিরলো দেরি করে। মেয়ের মন খারাপ দেখে মার্জিয়া বেগম তা দূর থেকেই বুঝলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে জারার পাশে বসলেন, কাঁধে হাত রাখলেন স্নেহ ভরে। কি হয়েছে মা, এমন মন খারাপ কেন? আর আজ কলেজ থেকে আসতে এত দেরি হলো কেন? যারা প্রথমে কিছু বলো না, কি বলবে সে? কিন্তু মায়ের কোমল কণ্ঠে কিছুটা সান্ত্বনা পেল যেন। চোখে জল জমে উঠেছে। মার্জিয়া বেগম মেয়েকে নিজের বুকে টেনে নিলেন, সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, দেখ মা, আমি জানি না তোর মন খারাপ কেন। তুই এখন বড় হচ্ছিস, হাজারটা বাধা আসবে, মানুষ নানা কথা বলবে, রাস্তায় বখাটে ছেলেরা খারাপ ইঙ্গিত করবে। তাই বলে নিজেকে দুর্বল ভাবা চলবে না। মন খারাপ এর কারণ যদি না বলতে চাস তাহলে বলতে হবে না, কিন্তু মা সব সময় পাশে আছি তোর। মায়ের কথা শেষ হতে যারা মাথা উঁচু করে মায়ের মুখের দিকে তাকায়। আচ্ছা তাহলে বসে টিভি দেখ, আমি তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি। কি বলবে যারা? সে তো ঠিক নিজেই জানে না তার মন খারাপ কেন। কিন্তু এইটা ঠিক যে আরমানের কথা আছে বলে তাকে অপেক্ষা করিয়ে আসেনি বলে মন খারাপ। কিন্তু এটা তো আর মাকে বলতে পারবে না। বিষয়টা কেমন অযৌক্তিক। তারপর তিনি মেয়ের প্রিয় খাবার রান্না করতে গেলেন, খিচুড়ি আর বেগুন ভাজি। তিনি জানেন ছোটবেলা থেকে এই খাবার যারার মন ভালো করে দেয়। রাত 10টা বাজে। আরমান জারাকে সেই সন্ধ্যা থেকে ফোন করছে, কিন্তু যারা কল ধরছে না। এই পর্যন্ত আরমান জারাকে 200+ কল করেছে ও 50টার মতো মেসেজ পাঠিয়েছে, কিন্তু কোনো রেসপন্স আসছে না। বরাবরের মতো শূন্য তার চেষ্টা। আরমানের সকালটা শুরু হয় ঘড়ি কাটার সঙ্গে দৌড় দিয়ে। কাগজপত্র, মিটিং, ফোন কল সব মিলিয়ে যেন তার একটু নিঃশ্বাস ফেলার সময় নেই। ইঞ্জিনিয়ার এসেছে আজ, তাদের সাথে জমি বিল্ডিংয়ের নকশা তৈরি নিয়ে ব্যস্ত কাটে তার। এখানে এটা তাদের নতুন ব্রাঞ্চ, তাই সবকিছু ঠিকঠাক থাকা চাই। অফিস সেট আপ একটার পর একটা ঝুঁকি। এই ব্যস্ততার মধ্যে কোথাও এক কোণে জমে আছে অপরাধবোধ। যারাকে বলা কথা মনে পড়ে তার। এতবার কল মেসেজ দেওয়ার যখন যারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, আরমান বুঝতে পারে যারার মন খারাপ হবে নাই বা কেন। তার জন্য মেয়েটা কত সময় ধরে অপেক্ষা করেছে। সব কাজ কমপ্লিট করে 5টার দিকে আরমান বটগাছতলায় আসে, কিন্তু যারাকে পায়নি সে, তাই ঘাটে থাকে। দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারে যারা প্রায় 2 ঘন্টার মতো তার জন্য অপেক্ষা করেছে। আরমান আবারও মোবাইলটা হাতে নিয়ে কল করে যারাকে, শেষ চেষ্টা যাকে বলে। এই কলটা রিসিভ না করলে কাল মজা বোঝাবে সে হাফিনছি মেয়েকে। আরমানের শেষ চেষ্টাটা বিফলে যায়নি। কলটা এবার রিসিভ করেছে যারা, তাই সময় ব্যয় না করে তাড়াতাড়ি করে বলে, হ্যালো। আরমানের ঘড়ির দিকে তাকিয়ে আবারও মোবাইলটা হাতে তুলে নিল। 10টা 15। সন্ধ্যা থেকে সে একটানা যারাকে কল করে যাচ্ছে। কখনো রিং হয় তো কখনো ব্যস্ত টোন, কখনো আবার কেটে দেয়। প্রতিবারই কল কাটার পর তার বুকটা হালকা কেঁপে ওঠে, যেন একটা অদৃশ্য দেয়াল তার আর যারার মাঝে দাঁড়িয়ে আছে। তবু কল করেই যাচ্ছে সে। অভিমান কি এমন কঠিন হয়? আবার ফোন কলের সাথে সাথে রিসিভ হয়, হ্যালো পিন্সি মেয়ে। কিন্তু কোনো কথা নেই। যারা প্লিজ কথা বলো। আমি জানি আমি দেরি করেছিলাম, কিন্তু বিশ্বাস করো এটা ইচ্ছে করে হয়নি। আমি আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম। আমি তোমায় সেই সন্ধ্যা থেকে ফোন করছি, তুমি ধরছো না কেন? আমার রাগ হচ্ছিল, আবার ভয়ও করছিল খুব। আরমান আবারও বলল, সরি ইঞ্চি মেয়ে, অনেকগুলো সরি তোমায়। এমনটা আর হবে না।
সত্যি বলছি। যারা কিছু বলছে না, শুধু মোবাইলটা কানে ধরে আছে। লোকটা তাকে এভাবে কৈফিয়ত দিবে, সরি বলবে, এতগুলো কল মেসেজ করবে তা সে আশা করেনি। সে লোকটার পরিচিত বা আপন কেউ না, তাহলে সে ফোন না ধরে এমন অস্থির হচ্ছে কেন? তুমি চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো তুমি আমার উপর কতটা অভিমান করেছো? এবার হালকা একটা নিঃশ্বাস ফেলে। সে কি সত্যি আরমানের উপর অভিমান করেছে? কিন্তু তার তো অভিমান করার শোভা পায় না। আরমানের কথা মতো আসেনি বলে তার কষ্ট পাওয়ার কথা না। তার সাথে তো লোকটার কোনো সম্পর্ক নেই। লোকটার একবার বলা কথায় সে কেন দাঁড়াতে গেল? সে চাইলে নাও দাঁড়াতে পারতো। আর এতক্ষণ ওর কল বা মেসেজের উত্তর না করে রেগে থাকার মানে কি? সে আরমানের উপর অভিমান করা? তুমি আমার উপর খুব রাগ করে আছো, তাই না? আরমান তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও বলল, সরি বলছি তো আমি। তাহলে কথা বলছো না কেন, হাফ ইঞ্চি মেয়ে? যারার কোনো সারা শব্দ না পেয়ে রাগ উঠে যায় আরমানের। তাতে দাঁত খেছে ধমক দিয়ে বলে, কথা বলছিস না কেন বাল? হঠাৎ করে যারা ফুপিয়ে কাঁদতে থাকে। সে কেন কাঁদছে তা সে নিজেও জানে না, কিন্তু আরমানকে না আসে সে কষ্ট পেয়েছে। যারা নাক টানতে টানতে অভিমানী কঞ্চে বলে, আপনি কেন আসেননি? আমি কি নিজে বলছি আপনার সাথে কথা আছে, নাকি আপনি বলেছিলেন? আমি তো ইচ্ছে করে দাঁড়াতে চাইনি। জানেন আমি কতটা সময় ধরে দাঁড়িয়েছিলাম? রাস্তার মানুষজন আমার দিকে কিভাবে তাকিয়েছিল। কথা বলতে বলতে তার গলা কেঁপে উঠেছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। তারপরও সে তার কথা না থামিয়ে বলতে থাকে, আপনি জানেন আমি আপনার কথা রাখতে শুধু অপেক্ষা করছি। ভেবেছিলাম আমি না দাঁড়ালে আপনি কষ্ট পাবেন। ভেবেছিলাম কোনো জরুরি কথা বলবেন আপনি আমার সাথে কথা বলবেন বলে আমাকে দাঁড়াতে বললেন, কিন্তু আপনি আর এলেন না। নিজে দোষ করে এখন আমাকে ধমকাচ্ছেন কেন, শয়তান লোক? আরমান স্তব্ধ। সে কখনো ভাবতেই পারেনি তার না যাওয়া নিয়ে এতটা কষ্ট পাবে, অভিমান করবে হাফ ইঞ্চি মেয়ে। যারার এমন অভিমানী অভিযোগ, তার হৃদয়ে ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। এই আনন্দ আরমানের মন চাচ্ছে একটা লুঙ্গি ডাস দিতে। কি যে ভালো লাগছে তার। তার হাফ ইঞ্চি মেয়ে তার সাথে অভিমান করেছে, তার সাথে রাগ দেখাচ্ছে। সে তো এইটাই চায়। ছুট কামড়ে হেসে বলে, আমি কে যার একবার বলা কথায় অপেক্ষা করবে? আমি কে আমি না যাওয়ায় কষ্ট পাবে, অভিমান করবে? আরমানের কথা শুনে চুপ হয়ে যায় যারা। শব্দটা বুকের মধ্যে কেঁপে কেঁপে বাজে। আমি কে? সত্যি তো, লোকটাকে সে কিচ্ছু বলে না, কোনো কথা ছাড়াই কল কেটে দেয়। চোখের পলকে হালকা কাঁপন চোখ শক্ত করে বন্ধ করে রাখে। আর মনের ভেতর তখন চলতে থাকে এক নীরব গভীর আবেগ ডুবে থাকা বাণী। আমি তো সত্যিই জানি না এই মানুষটা কে। তবুও তার না আসায় বুকটা তো ভারী হয়ে গেল কেন? যারা চোখ মেলে তাকায় জানলার বাইরে, চারটা আজ যেন একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। একটুখানি দম নিয়ে আবারও নিজেকে জিজ্ঞেস করে, একটু বলদ যারা, তুই কেন কষ্ট পেয়েছিস, অভিমান কেন করছিস তুই লোকটার উপর? লোকটা না আসায় ব্যাককলের মতো কান্না করতে গেলি কেন? আমি নিজেকেই বুঝতে পারছি না আমি কষ্ট কেন পেলাম। চুপ করে নিজেকে প্রশ্ন করে, সে বলল আমি কে, কিন্তু প্রশ্নটা তো আমার, সে কে? হিসেব মিলাচ্ছে যারা, কিন্তু পাচ্ছে না, গোলমাল হয়ে যাচ্ছে। নিজেই নিজেকে হাজারটা গালি দিচ্ছে। রাগে চুল ছিঁড়তে মন চাচ্ছে তার। রাগের দুঃখে নাক মুখ ঢেকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সকাল 8টা, হালকা রোদের মধ্যে ধোঁয়াশা কুয়াশা ছাড়িয়ে আরমান ঘাট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তার চোখে ক্লান্ত, অথচ ছোটে একরকম উদাস হেসে থাকা। এই সময়ে কলেজগামী 3 বান্ধবী যারা, মিমার, ফিহা কলেজের উদ্দেশ্যে ঘাটের দিকে যাচ্ছে। যারার চোখে পড়েছিল আরমানের দিকেই। আরমান যারার জন্যই দাঁড়িয়ে আছে এখানে। যারাকে দেখে আরমান তার দিকে তাকিয়ে ছিল। আরমান লক্ষ্য করে যারা তার দিকে তাকিয়েও মুখ ফিরিয়ে নেয়। যারা আরমানকে দেখেও কিছুটা না দেখার ভঙ্গিতে মুখ ফিরিয়ে নেয়। ফিহার হাত শক্ত করে চেপে ধরে নৌকায় উঠে যায়। বাকিরাও তার সাথে তাল মিলিয়ে যায়। আরমান নিঃশব্দে ধোয়া ছেড়ে একটু হেসে ফেলে। বাপরে কি পরিমাণ রেগে আছে,
লাইসেন্স পাওয়ার আগেই এমন রাগ দেখায়, লাইসেন্স পাওয়ার পর কি করবে এই হাফ ইঞ্চি মেয়ে? দুপুর 12টা। যারাদের আরও 2টা ক্লাস আছে, তারপর ছুটি কলেজ। কিন্তু 3 বাটপার মিলে ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে বসে আছে। টেবিলে সিঙ্গারা, চপ, পেঁয়াজু, কোকাকোলা, সাথে কথার ঝুড়ি নিয়ে আড্ডায় মেতেছে তারা। মিম সিঙ্গারায় কামড় দিয়ে বলে,